বাঙালির গর্ব যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি হঠাৎ অন্তর্হিত হয়েছিলেন, ঠিক তেমনি শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে আমরা অনেক কথা শুনেছি। কেউ বলে তিনি পুরীর জগন্নাথ দেবের শরীরে বিলীন হয়ে গেছেন, কেউ বলে তিনি পুরীর সমুদ্রে স্নান করতে নেমে বিলীন হয়েছেন, আবার কেউ বলে তাকে গুম খুন করা হয়েছে। তার অন্তর্ধানের ৫০০ বছর পরেও আজও সেই রহস্যের সমাধান হয়নি। বিভিন্ন গবেষক বিভিন্নভাবে তার অন্তর্ধান রহস্যের উন্মোচনের চেষ্টা করেছেন। কোনটা সত্যি নিশ্চিতভাবে সেটা বলা সম্ভব নয়। তবে তার এই অন্তর্ধান রহস্যের সমাধান সহজ হতো যদি তার অনুগামী মুরারি গুপ্তের পুঁথি অথবা তার সবসময়ের সঙ্গী স্বরূপ দামোদরের চর্চা এই বই দুটি পাওয়া যেত। শ্রী চৈতন্যদেবের অজ্ঞাতবাসের দিনক্ষণ বা তার সঠিক মৃত্যু হয়েছিল কিনা সেই সংক্রান্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। নাকি তিনি চিরদিনের জন্য অজ্ঞাতবাসে চলে গিয়েছেন, সে কথা আজও রহস্যে ঢাকা। রথযাত্রার ৫ দিন পরে তার অন্তর্ধান হয়েছিল। শ্রীচৈতন্যের সেই অন্তর্ধানের সন্ধানে চলো একটু এগোনো যাক। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। প্রথমেই বলে রাখি, আমি কোনো গবেষক নই, কোনো ইতিহাসবিদও নই। আমি অতি সাধারণ একজন ব্লগার। নিজের উপস্থাপনার স্বার্থে বিভিন্ন বইপত্র পড়ে, ইন্টারনেটের সাহায্যে, ইউটিউবের সাহায্যে যে সমস্ত তথ্য সংগ্রহ করি তার পরিপ্রেক্ষিতেই আমার আজকের এই উপস্থাপনা। যদি কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সেইগুলোই আমি এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি। শ্রী চৈতন্যদেবের আসল নাম বিশ্বম্ভর মিশ্র। তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতা ছিলেন শচী দেবী। তিনি জন্মেছিলেন নদিয়া জেলার নবদ্বীপে। বিশ্বাস করা হয় যে তিনি একটি নিম গাছের নিচে জন্মেছিলেন বলে তার আরেক নাম নিমাই। জগন্নাথ মিশ্র ও শচী দেবীর প্রথম সন্তানের নাম ছিল বিশ্বরূপ মিশ্র এবং তিনি মাত্র ১৬ বছর বয়সে বাড়ি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। বিশ্বম্ভর অর্থাৎ নিমাই সন্ন্যাস ছিলেন তার কনিষ্ঠ সন্তান। নিমাইয়ের বয়স যখন ৫ বছর তখন তার বাবা জগন্নাথ মিশ্র তাকে নবদ্বীপে গঙ্গাদাস পণ্ডিতের রোলে ভর্তি করে দেন। কিছুকাল অধ্যয়ন করার পরে তার অধ্যয়ন শেষ হওয়ার আগেই বাবা জগন্নাথ মিশ্র মারা যান। সংসারের গুরু দায়িত্ব কাঁধে আসার পরে তিনি তখন নিজের চতুষ্পাটি খুলে অধ্যাপনা শুরু করেন। আস্তে আস্তে তার পাণ্ডিত্য দিকে দিকে ছড়িয়ে পড়ল এবং তিনি নিমাই পণ্ডিত নামে খ্যাত হয়ে ওঠেন। ১৫ বছর বয়সে তার মা নবদ্বীপের বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সাথে তার বিয়ে দেন। কিন্তু বিয়ের কিছুকাল পরে সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়। পরে তিনি আবার পুনর্বিবাহ করেন এবং করেন বিষ্ণুপ্রিয়াকে। বিবাহের কিছুকাল পরে চৈতন্যদেব যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন বাংলার শাসক ছিল গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ।
এমত অবস্থায় নবদ্বীপের নিমাই পণ্ডিত সন্ন্যাস গ্রহণ করে নদিয়া ও গৌড় থেকে অনেক শিষ্য সংগ্রহ করেন। সন্ন্যাস গ্রহণের পরে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন তীর্থযাত্রা করে অবশেষে তিনি বৃন্দাবনে এসে পৌঁছলেন। বৃন্দাবনে তিনি ছিলেন প্রায় 6 বছর। এই 6 বছর অবস্থানকালে বৈষ্ণব ধর্মের এক অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে বৃন্দাবন স্বীকৃত লাভ করে। গড়ে তোলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। শ্রীক্ষেত্র পুরী যাওয়ার আগে তার স্বরগোস্বামীর 2 গোস্বামী রূপ ও সনাতনকে দায়িত্বভার দিয়ে যান গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনকে আরো সুদৃঢ় এবং মজবুত করার জন্য। তার দক্ষিণী শিষ্য শ্রীল গোপাল ভট্ট গোস্বামীকে দায়িত্ব দেন রাধারমণ মন্দির প্রতিষ্ঠা করার জন্য। অদ্বৈত ও নিত্যানন্দকে দায়িত্ব দেন নবদ্বীপ ও বাংলায় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রচার কার্য চালানোর জন্য এবং তার বৃদ্ধি করার জন্য। সমস্ত দায়িত্বভার অর্পণ করে সেখান থেকে তিনি চলে আসেন শ্রীক্ষেত্র নীলাচলে। চৈতন্য গবেষক ডক্টর তাপস বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই বইটি থেকে জানা যায় যে শ্রী চৈতন্যদেব বৃন্দাবন ছেড়েছিলেন কিছুটা রাজনৈতিক কারণে। ফলে বৃন্দাবনে স্থায়ীভাবে বসবাস চৈতন্যকে অনুকূল ছিল না, সম্ভবত এটা তিনি নিজেও বুঝেছিলেন। এই কারণে তিনি নীলাচলে, যেটা আমরা পুরী বলে জানি, বা আগেকার দিনে এটাকে বলা হতো অন্ধ্রদেশ, যেটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছিল, সেখানে তিনি স্থায়ীভাবে থাকতে চেয়েছিলেন। পুরীতে বৈষ্ণব ধর্ম প্রচারের সাথে সাথে সে জায়গাটিকে তিনি নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছিলেন। সেই সময় অন্ধ্র বা পুরীর স্বাধীন রাজা ছিলেন মহারাজা প্রতাপরুদ্ধ দেব। তার রাজত্বকাল ছিল 1497 খ্রিস্টাব্দ থেকে 1544 খ্রিস্টাব্দ। 43 বছর তিনি স্বাধীনভাবে রাজত্ব করেছিলেন। এই রকম রাজনৈতিক পটভূমিতে শ্রী চৈতন্যদেব পুরীতে আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সুদীর্ঘ 18 বছর তিনি সেখানেই ছিলেন। এখানে তিনি অবস্থান করতেন জগন্নাথ মন্দিরের সন্নিকটে জগন্নাথ বল্লভ মঠে গম্ভীরা মন্দিরে। দক্ষিণে থাকাকালীন নিমাই পণ্ডিতের সাথে রায় রামানন্দের সাক্ষাৎ ঘটে। রায় রামানন্দ ছিলেন বৈষ্ণব ধর্মের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তিনি হয়ে ওঠেন মহাপ্রভুর প্রধান সহযোগী। পরে চৈতন্যদেব যখন পুরী আসেন, তখন রায় রামানন্দ তার কথা মহারাজ প্রতাপরুদ্ধকে জানান। রাজা প্রতাপরুদ্ধ ছিলেন ভগবান জগন্নাথের একনিষ্ঠ ভক্ত। মহারাজা এরপর চৈতন্যদেবের সম্বন্ধে কৌতূহলী হয়ে ওঠেন এবং মন্ত্রী রায় রামানন্দকে বলেন চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়ার। চৈতন্যদেবের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে গৌড়ীয় বৈষ্ণবদের সংখ্যাও বাড়তে লাগলো। এই পরিস্থিতিতে শ্রীক্ষেত্র পুরীতে বৈষ্ণব অর্থাৎ আদি বৈষ্ণব যারা পুরীতে ছিল তাদের সঙ্গে চৈতন্যদেবের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে তৈরি হলো এক বিভাজন রেখা। গৌড়ীয় বৈষ্ণবদের এই বাড়বাড়ন্ত পছন্দ করলো না পুরীর বৈষ্ণবরা এবং জগন্নাথ মন্দিরের পাণ্ডারা। ব্রাহ্মণ সমাজের মধ্যে প্রশ্ন উঠল, এ কেমন সন্ন্যাসী যে জাতপাত মানে না, স্পৃশ্য অস্পৃশ্য ভেদাভেদ না করে সকলকে বুকে টেনে নেয়।
কারণ কি, মহাপ্রভু প্রচার করতে লাগলেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অর্থাৎ যারা কৃষ্ণ ভজে তারা মুচি হলেও তারা শুদ্ধ হয়ে যায়, কিন্তু যারা শুদ্ধ তারা যদি কৃষ্ণকে হেলাফেলা করে তারা মুচিরই সমগতীয় অস্পৃশ্য হয়ে যায়। এমন প্রচার শুনে ব্রাহ্মণ সমাজ ক্রোধে ফেটে পড়ল। দিশেহারা হয়ে উড়িষ্যা মন্দিরের পাণ্ডারা তখন শরণাপন্ন হলো তাদের প্রধান ভরদ্বাজ মিশ্রের কাছে। ভরদ্বাজ মিশ্র তিনি জানতেন রাজার যিনি মহামন্ত্রী সেই গোবিন্দ বিদ্যাধরের গৌড়ীয় বৈষ্ণব বিরুদ্ধতার কথা, কিন্তু রাজা স্বয়ং যেখানে মহাপ্রভুর অনুগামী সেখানে তিনি একা কি করবেন? ব্রাহ্মণদের সম্মিলিত অভিযোগ জেনে তিনি কাল বিলম্ব না করে দেখা করতে গেলেন মহামন্ত্রী গোবিন্দ বিদ্যাধরের প্রমোদ কুটিতে। কুচক্রী গোবিন্দ বিদ্যাধর বহুদিন থেকেই সুযোগের সন্ধানে ছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল এই বৈষ্ণব সন্ন্যাসী অর্থাৎ শ্রী চৈতন্য দেবকে কিভাবে বিপদে ফেলা যায়। তার আসল লক্ষ্য ছিল পুরীর রাজ সিংহাসন। তাই সুচতুর গোবিন্দ বিদ্যাধর সরাসরি কোনো পদক্ষেপ না করে ভরদ্বাজকে আদেশ দিলেন সদ্য বৈষ্ণব সেজে শ্রী চৈতন্যের দলে মিশে যেতে। এরপর সমাজ নিজ নিয়মে চলতে লাগলো, রাজ্যে অনেক উত্থান পতন হলো। এমতাবস্থায় মহামন্ত্রী গোবিন্দ বিদ্যাধর তার রাজ্য দখলের লক্ষ্য স্থির রেখে খুব ধীরে ধীরে রাজবিক্ষোভে ইন্ধন জুগিয়ে চলতে লাগলেন। কিন্তু পাছে মহারাজা রুষ্ট হন সেই জন্য সরাসরি কোনোদিন চৈতন্য বিরোধিতা করেননি। পুরীতে জগন্নাথ দেবের জনপ্রিয়তা বাড়ার মূল কারণ রাজার অনুগ্রহ লাভ, সেই সঙ্গে গৌড়ীয় বৈষ্ণবদের সংখ্যা বৃদ্ধি। প্রচার হয়ে গেল যে তিনি চলমান জগন্নাথ। একটা ব্যাপারে ঐতিহাসিকরা মোটামুটি একমত ছিলেন যে তার সাংগঠনিক ক্ষমতা ছিল অসাধারণ, তাই তিনি যেখানেই গেছেন বিশ্বস্ত ভক্তবৃন্দ জুটিয়ে নিয়েছেন। প্রতি বছরের মতন 1533 সালে মতান্তরে 1534 সালে জগন্নাথ দেবের রথযাত্রার সময় হাজার হাজার বৈষ্ণব ভক্ত হরে কৃষ্ণ ধ্বনির সঙ্গে শ্রী চৈতন্য দেবের সঙ্গে চলেছেন। শ্রী চৈতন্য দেব নাচতে নাচতে চলেছেন। হঠাৎ তিনি একটা ইটের টুকরোর হোঁচট খেয়ে পড়ে যান, পা রক্তে ভেসে যায়। প্রায় অচেতন তাকে নিয়ে আসা হয় তার আবাসস্থলে গম্ভীরাতে। প্রশ্ন উঠে যায়, চৈতন্যদেব কি নিজেই ইটে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন নাকি ভিড়ের মধ্যে তাকে ইট দিয়ে আঘাত করা হয়েছিল? উত্তর অজানা। ক্ষত থেকে আক্রান্ত হয়েছিলেন সেপ্টিসেমিয়া। রাজবৈদ্য চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারেননি নাকি গোবিন্দ বিদ্যাধরের ইশারায় সুস্থ করতে চাননি সে সম্পর্কেও সন্দেহ থেকে যায়। কথিত আছে যে পায়ে আঘাত লাগার 5 দিন পরে 14ই জুন 1533 সালে মতান্তরে 14ই জুন 1534 সালে নাম কীর্তন করতে করতে মহাপ্রভু ঢুকেছিলেন জগন্নাথ মন্দিরে, তারপর তাকে আর দেখা যায়নি। ভক্তরা বলে যে তিনি নাকি জগন্নাথের মূর্তিতে বিলীন হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ তখন তো মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে, তাহলে তিনি জগন্নাথ মন্দিরে ঢুকেছেনই বা কেন, আর বিলীনই বা হলেন কি করে? তাহলে কি কোনো ঘনিষ্ঠ ভক্তের ছদ্মবেশে অথবা কোনো শত্রু অসুস্থ জেনে তাকে মন্দিরে নিয়ে যায়? আরো অনেক প্রশ্ন অমীমাংসিত থেকে যায়।
জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে থাকাকালীন তো পুরীর মন্দিরের কপাট বন্ধ থাকে, তাহলে সেই ভারী কপাট খুলল কে? আবার মহাপ্রভু মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে কেন মন্দিরের কপাট বন্ধই বা হয়ে গিয়েছিল? তারপর আবার সেই বন্ধ কপাট কেন খুলেছিল ঘটনার 7 থেকে 8 ঘন্টা পরে? প্রশ্নগুলো অমীমাংসিত। তাহলে কি অন্ধকার মন্দিরে লুকিয়ে থাকা শত্রুর দল তাকে গুম খুন করেছিল? খুনের পরে সম্পূর্ণভাবে তার দেহ লোপাট করতেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল? সাম্প্রতিক আবিষ্কৃত উড়িয়া কবি বৈষ্ণব দাসের পুঁথিতে লেখা আছে, রাত্রি 10 দণ্ডের সময় চৈতন্যদেবের দেহ গরুর স্তম্ভের পেছনে পড়েছিল, সেটা তিনি নিজে চোখে দেখেছিলেন। প্রায় সমস্ত পণ্ডিতরাই মনে করেন যে চৈতন্যদেবকে হত্যা করা হয়েছে। প্রশ্ন হলো, হত্যা করলো কে? পণ্ডিতদের মতে এই ঘৃণ্য কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময় জগন্নাথ মন্দিরের প্রধান দ্বাররক্ষী, তাদের বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই দলপতি দীনবন্ধু প্রতিহারীকে। তারপর কি তার মৃতদেহ সুড়ঙ্গ পথে পাচার করা হয়েছিল, নাকি তাকে বন্দি করে অন্যত্র পাচার করা হয়েছিল পরে সুবিধামতো সময় হত্যা করার পরিকল্পনা করে? গবেষকদের মতে এর পেছনে ছিল রাজা প্রতাপাদিত্য কূটবুদ্ধি সম্পন্ন সেনাপতি ও মহামন্ত্রী গোবিন্দ বিদ্যাধরের হাত। মহাপ্রভু জগন্নাথের বিগ্রহে বিলীন অথবা ভাবের ঘোরে সমুদ্রে ডুবে যাওয়া রটনাগুলো হজম হয়নি চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়। 10 বছর সময়কাল ধরে তিনি অনুসন্ধান করে একটি বই লেখেন, কাহা গেলে তোমা পাই। বইটির প্রথম পর্ব 1995 সালে প্রকাশের পর থেকেই ক্রমাগত হুমকি আসতে থাকে উড়িষ্যার বিভিন্ন মহল থেকে। পুস্তক প্রকাশকদের কাছ থেকে জানা যায় যে 1995 সালে মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি চিঠি লিখে জানিয়েছিলেন যে দিন 10-এর মধ্যে সব তথ্য সম্বলিত দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি তিনি পাঠিয়ে দেবেন। কিন্তু সেই 10 দিন আর কাটেনি, তার আগেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। দিনটা ছিল 17 এপ্রিল 1995 সাল। বিগত 15 বছর ধরে মা আনন্দময়ী আশ্রমের কর্মাধ্যক্ষ ছিলেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায়। অকৃতদার এই মানুষটি বৃদ্ধা মাকে নিয়ে থাকতেন আশ্রমের লাগোয়া ছোট একটি বাড়িতে। সকালবেলা অনেক ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে এক আশ্রমিক তার বাড়িতে ঢুকে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। তার চিৎকারে সবাই ছুটে আসে। বাড়ির উঠোনে এক চৌবাচ্চায় জলের মধ্যে জয়দেব বাবুর মাথা ডুবানো আর দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পা দুটো বাইরের দিকে আর পেছনে হাত দুটো দড়ি দিয়ে বাঁধা। ঘরের দরজা হাট খোলা এবং জয়দেব বাবুর মা বিমলা দেবী উপুর হয়ে সেখানে পড়ে আছেন। মুখ দিয়ে গাঁজলা বেরোচ্ছে, কিন্তু তখনও তার দেহে প্রাণ ছিল। ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর বই, পত্র পত্রিকা এবং প্রাচীন পুঁথি, পাণ্ডুলিপি, আর সঙ্গে রয়েছে ইংরেজিতে লেখা দুটো সুইসাইড নোট। কিন্তু আশ্চর্যজনকভাবে দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি আর সেখানে পাওয়া যায়নি। উড়িষ্যা পুলিশ জয়দেব বাবুর দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে চালান করে দেয়, আর কোনো অজ্ঞাত কারণে
মা বিমলা দেবীকে পুরীর কোনো হাসপাতালে ভর্তি না করে কটকের হাসপাতালে পাঠিয়ে দেয়। 3 দিন পরে 20 এপ্রিল 1995 সালে সেখানেই তার মার মৃত্যু হয়। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী জয়দেব বাবু আত্মহত্যা করেছেন বলে পুলিশ তদন্ত ফাইল বন্ধ করে দেয়। ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর ঠিক 5 বছর পরে 2000 সালে মন্দির সংস্কারের সময় দুটি নরকঙ্কাল পাওয়া যায়। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ সূত্রে জানা যায় যে একটি কঙ্কালের দৈর্ঘ্য 6 ফুটের সামান্য বেশি এবং দ্বিতীয়টি সামান্য কম। দুটি কঙ্কালই আনুমানিক 500 বছরের পুরনো। অনেকেরই ধারণা যে এই অধিক লম্বা কঙ্কালটি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এবং দ্বিতীয়টি তার ছায়াসঙ্গী স্বরূপ দামোদরের। চৈতন্যদেবের অন্তর্ধানের মাত্র 11 দিন পরে আশ্চর্যজনকভাবে তার ছায়াসঙ্গী স্বরূপ দামোদরও অন্তর্হিত হয়ে যান। যেহেতু চৈতন্যদেব দীর্ঘদেহী ছিলেন, অনুমান করা হয় যেটি লম্বায় বড় সেটি শ্রী চৈতন্যদেবের কঙ্কাল। আরো বিশদ পরীক্ষার জন্য কঙ্কাল দুটি রাখা ছিল একটি পরীক্ষাগারে, কিন্তু কিছুদিন পরে পরীক্ষাগার খুলে কঙ্কাল দুটি আর পাওয়া যায়নি। সম্পূর্ণভাবে কঙ্কাল দুটি উধাও হয়ে যায় এবং আর কোনো অনুসন্ধান করা হয়নি। সমস্ত কিছুতেই ঘিরে রয়েছে এক অস্পষ্টতা। চৈতন্যদেবের অভিন্ন হৃদয় বন্ধু ও ভক্ত গদাধর পণ্ডিতও একইভাবে চৈতন্যদেবের অন্তর্ধানের 11 মাস পরে নিখোঁজ হয়েছিলেন। যাই হোক, এখন প্রশ্ন হলো চৈতন্যদেবের শবদেহটা হত্যাকারীরা কিভাবে কোথায় পাচার করলো? দীর্ঘক্ষণ মন্দিরের দ্বার বন্ধ রেখে কি মাটির নিচে পুঁতে দিয়ে আবার জায়গাটা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছিল? তাই যদি হয় তাহলে এটা তো নিশ্চয়ই পূর্ব পরিকল্পিত। গবেষক ডাক্তার দীনেশ চন্দ্র সেন তাঁর চৈতন্য অ্যান্ড হিজ এজ গ্রন্থে একই মত পোষণ করেছেন। ডক্টর জয়দেব মুখোপাধ্যায় মনে করতেন চৈতন্যদেবকে সমাহিত করা হয়েছিল কৈলি বৈকুণ্ঠ বা ক্রোটা গোপীনাথ মন্দিরে। বিখ্যাত ওড়িয়া ঐতিহাসিক ও চৈতন্য গবেষক পদ্মশ্রী সদাশিব রথ মহাশয়ের মতে ক্রোটা গোবিন্দনাথের বাঁধানো উঠোনের বাম পাশে যে দুটি তুলসী মঞ্চ আছে তার অপেক্ষাকৃত পুরনোটি হল চৈতন্যদেবের সমাধিস্থল। বাংলা সাহিত্যের ঐতিহাসিক গবেষক নিহার রঞ্জন রায় তার 8/5/1976 সালে লিখিত একটি পত্রে ডাক্তার জয়দেব মুখোপাধ্যায়কে জানিয়েছিলেন, আমি বিশ্বাস করি যে চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছে এবং তার মৃতদেহ লোপাট করে দেয়া হয়েছে। এর বেশি কিছু বলে আমি এই বয়সে শহীদ হতে চাই না। এর থেকেই বোঝা যায় যে মহাপ্রভুর অন্তর্ধানের 500 বছর পরেও প্রভাবশালীরা সমান সক্রিয় ছিল। শোনা যায় বহু বিদগ্ধ মানুষ, এমনকি পুরীর যে মা আনন্দময়ীর আশ্রমের কর্মাধ্যক্ষ ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, সেই মা আনন্দময়ী অবধি তাকে এই অনুসন্ধান থেকে বিরত থাকতে বলেছিলেন। চৈতন্যদেবের ছায়াসঙ্গী স্বরূপ দামোদরের লেখা পুঁথি উধাও হয়ে যায় পুরী থেকে। আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ঐতিহাসিকদের মতে ওই পুঁথিতে এমন কিছু তথ্য ছিল যা চৈতন্য বিরোধীরা মেনে নিতে পারেনি। ফলস্বরূপ সেই পুঁথিটি লোপাট করে দেওয়া হয়। এমনকি চৈতন্যদেবের রহস্য উদ্ঘাটন করতে গেলে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। ডাক্তার দীনেশ চন্দ্র সেনের ধারণা ছিল মন্দিরের পাণ্ডারা চৈতন্যদেবকে পিটিয়ে মেরেছিল এবং
পায়ে আঘাত লাগা থেকে মন্দিরে প্রবেশ পুরোটাই ছিল একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। চৈতন্যদেবের মৃত্যুর কিছুকাল পরে মহারাজা প্রতাপরুদ্ধের কুচক্রী সেনাপতি গোবিন্দ বিদ্যাপতি যখন রাজাকে হত্যা করে রাজ্য দখলের ছক কষছে, তখন রাজা পালিয়ে কটকে চলে আসেন। তারপর 1540 খ্রিস্টাব্দে প্রতাপরুদ্ধের মৃত্যুর পরে সিংহাসনে বসেন তার উত্তরাধিকার। কিছুকাল পরে 1541 খ্রিস্টাব্দে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে রাজপুরুষদের হত্যা করে গোবিন্দ বিদ্যাধর ক্ষমতা দখল করে নিজেকে রাজা বলে ঘোষণা করেন। মর্মান্তিকভাবে অবসান হয় গজপতি সম্রাটের কাকতীয় বংশের ইতিহাস। তাহলে বন্ধুরা, তোমরা শুনলে চৈতন্যদেবের এই অন্তর্ধান রহস্যের কথা। এটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক দেবে। যদিও এটা একটু বড় হয়ে গেল, ধৈর্য ধরে শোনার অনুরোধ রইল। শেয়ার করো যাতে সবাই এটা দেখতে পায়, এবং পরিশেষে বলবো আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে পরবর্তী দিনে যাতে আমি আরো নতুন নতুন ভিডিও এখানে দিতে উৎসাহ পাই। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন চলি, টাটা।